২৪-এর এই গণঅভ্যুত্থানের পরে যেটা আমরা প্রত্যাশা করেছিলাম একঝাঁক নেতৃত্ব পাবে জাতি, সেটা কেমন যেন হারিয়ে গেল নিজে থেকেই। এবং সেটা এতটাই বিতর্কিত হলো, তাদের নিয়ে সঙ্গে করে এখন রাস্তা চলা, অনুষ্ঠানে ডাকা, কথা বলা, এটাও বোধহয় একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে। এটি এক বছর যেতে না যেতেই যাদেরকে আপনি নায়ক হিসেবে উল্লেখ করলেন, যারা ইতিহাসের সত্যিকারের নায়ক হিসাবে চিহ্নিত হতে পারত, লক্ষ্য করবেন, হতে পারত মানে হয় নাই, তাদের ভূমিকাগুলো হঠাৎ করে যা প্রত্যাশিত ছিল একেবারে বিপরীত মেরু, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে চলে গেল। রাজনীতিতে মব কালচারটা কি ধ্বংসাত্মক একটি ঘটনা। আপনি ভিন্ন মতকে কোনোভাবে অ্যাকসেপ্ট করছেন না, আর ভিন্ন মতকে আপনি অ্যাকসেপ্ট করা না করা মানে আছে আপনি গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করছেন না। শামসুজ্জামান দুদু, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাজনৈতিক দলগুলোর কথায় যেহেতু আসছে, আবেগ, ক্ষোভ, আনন্দ সবার প্রতিই থাকবে। আসলে রাজনৈতিক দলের নেতারাও তো মানুষ, তারা অনেক বেশি মানবিক হবে, তারাও নানা সময় ক্ষুব্ধ হবেন, রাগান্বিত হবেন, অনেক কথা বলে ফেলবেন। কিন্তু তারপরেও সবসময় বলা হয় না যে যারা রাজনীতিতে শীর্ষ নেতৃত্বে থাকেন তারা আসলে তাদের আচরণের জায়গায় এমন জায়গায় থাকবেন যাতে জনগণ একটা তাদের কাছ থেকে শিক্ষণীয় জায়গায় থাকেন যে আমরা আচরণটা কেমন করব, কারণ লাখ লাখ কর্মী সমর্থক তাকে অনুসরণ করে। আপনার কি মনে হয় না যে আজকালকার আসলে রাজনৈতিক নেতাদের সহিষ্ণুতা একটু কমে যাচ্ছে কি, নাকি আসলে অন্য কিছু ঘটছে এখানে? জি, আপনাকে ধন্যবাদ। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি যদি একটা দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, কালচার সত্যিকার ডেভেলপ করে থাকে, তাহলে ভাষা, চালচলন, ব্যবহার, এমনকি তাকানোর ভঙ্গিটাও একরকম হবে। আর স্বৈরতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি বিদ্যমান থাকে এবং সেটি যাওয়ার পরপরই গণতান্ত্রিক হয়ে গেল, এরকম যদি কেউ ভাবনার মধ্যে নিয়ে আসে, তাহলে সে হোঁচট খাবে। এটা আমার কাছে মনে হয়েছে। আপনি কখন কিভাবে একটি সভায় উপস্থিত মানুষগুলোকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, এটা সব বক্তা পারে না। আপনি ক্লাসের শিক্ষকের ভঙ্গিমায় যদি জনসভা বক্তৃতা করতে যান, তাহলে অর্ধেক মাঠ খালি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আবার ওই একজন রাজনৈতিক নেতা যদি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে তার শ্রেণীকক্ষে বক্তৃতা করতে চায়, তাহলে হাসাহাসি পড়ে যেতে পারে। তো তাৎক্ষণিক বিবেচনায় একজন নেতা যখন গণতান্ত্রিক সাংস্কৃতিক অধিকারী হয়, একটু আগে আপনি একটা শব্দের কথা বললেন যে রাজাকারের বাচ্চা, এই যদি সাংস্কৃতিক বিবেচনায় স্বৈরতন্ত্র, একদলীয় দৃষ্টিভঙ্গি, দাম্ভিকতা এগুলো আসবে, তাই রাজনৈতিক অবস্থানগত কারণে আমার কাছে এটা মনে হয়। তা আমাদের পাকিস্তান আমল থেকেই যদি একের মুক্তিযুদ্ধ পর্যন্ত থাকি, তো পাকিস্তানের স্বৈরতান্ত্রিক বিধি ব্যবস্থায় এটাকে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা বলা যাবে না। কখনো কখনো পাকিস্তানে ঝলক দিয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা, এবং এই দেশটা ভেঙেই গেছে গণতন্ত্রের অনুপস্থিতিগত কারণে। 70-তে একটা দল বিপুল ভোটাধিক্যে জয়লাভ করার পর তার কাছে ক্ষমতা দেওয়া হয়নি। স্বাধীনতার পর, মানে বাংলাদেশের 71 মুক্তিযুদ্ধের পরে আমরা যেটা প্রত্যাশা করেছি, কতটুকু পেয়েছে? মানে এই বিবেচনায় যদি আমি চুলছড়া আলোচনা করতে যাই, তাহলে দেখা যাবে কখনো কখনো পাকিস্তানের মতো এখানে গণতন্ত্র দেখা দিয়েছে, কিন্তু ধরে রাখা কঠিন হয়েছে। ধরেন 90-এর গণঅভ্যুত্থান, এই 54 বছরের মধ্যে, এটা ছোটোখাটো ঘটনা না, আরও এর থেকেও হৃদয় কাঁপানো, দেশ কাঁপানো, উপমহাদেশ কাঁপানো 24-এর গণঅভ্যুত্থান। আমাদের ছেলেমেয়েরাই তো অকাতর প্রাণ দিয়েছে। আমি যে ভাষায় কথা বলি না, যেভাবেই দেখি না কেন, তারা কিন্তু ন্যায়, সত্য এবং গণতন্ত্রের পক্ষে যে ভূমিকা পালন করেছে, তখন আমাদের ত্রুটি বিচ্যুতি ভূমিকা যাই থাক না কেন, সব কিছু মিলান হয়ে যায় এই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে। কিন্তু যারা নায়ক ছিল ওই সময়কে তাদের অবদান, আমি কথাটা শেষ করি। এটি এক বছর যেতে না যেতেই যাদেরকে আপনি নায়ক হিসেবে উল্লেখ করলেন, যারা ইতিহাসের সত্যিকারের নায়ক হিসাবে চিহ্নিত হতে পারত, লক্ষ্য করবেন, হতে পারত মানে হয় নাই, তাদের ভূমিকাগুলো হঠাৎ করে যা প্রত্যাশিত ছিল একেবারে বিপরীত মেরু, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে চলে গেল। অর্থাৎ ব্যক্তি, গোষ্ঠী
স্বীয় স্বার্থে তারা যে এমন কিছু ঘটনার সঙ্গে নিজেকে যুক্ত করেছে, এমনকি রাজনৈতিক যেটা আপনি বলছেন যেসব ভাষা ব্যবহার হয়েছে প্রথাগতভাবে, দু একজন হয়তো সিনিয়র নেতা ওই সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু অধিকাংশ তরুণদের কাছে যেটা আমরা প্রত্যাশা করেছিলাম সেটা আমরা পাইনি, এটাই স্পষ্ট করে বলা যাবে। এটা এতটাই দুঃখজনক, যে কোনো ধরেন মুক্তিযুদ্ধের পরে একটা নেতৃত্ব বেরিয়ে এসছে, 90 গণঅভ্যুত্থানের পর একটা নেতৃত্ব বেরিয়ে এসছে, 69 গণঅভ্যুত্থানের পরেও তরুণরা একটা নেতৃত্ব, কিন্তু 24-এর এই গণঅভ্যুত্থানের পরে যেটা আমরা প্রত্যাশা করেছিলাম একঝাঁক নেতৃত্ব পাবে জাতি, সেটা কেমন যেন হারিয়ে গেল নিজে থেকেই। এবং সেটা এতটাই বিতর্কিত হলো, তাদের নিয়ে সঙ্গে করে এখন রাস্তা চলা, অনুষ্ঠানে ডাকা, কথা বলা, এটাও বোধহয় একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে। অর্থাৎ মানুষ সহজভাবে তাদেরকে নিতে পারছে, এটা ব্যক্তিগতভাবে। আমি তো ছাত্র রাজনীতি থেকে এখানে আসছি, ছাত্র রাজনীতির মধ্য দিয়ে কিন্তু এই গণঅভ্যুত্থানের উত্থান বা বহিঃপ্রকাশ। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই যে মব কালচারের কথা বললেন, রাজনীতিতে মব কালচারটা কি ধ্বংসাত্মক একটি ঘটনা। আপনি ভিন্ন মতকে কোনোভাবে অ্যাকসেপ্ট করছেন না, আর ভিন্ন মতকে আপনি অ্যাকসেপ্ট করা না করা মানে হচ্ছে আপনি গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করছেন না, আর গণতন্ত্রকে অ্যাকসেপ্ট না করলে আপনি স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছেন। স্বৈরতন্ত্রের দিকে যদি যান তাহলে আপনি তো গণতন্ত্রের যে মহান ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সেখান থেকে আপনি পিছনে হাঁটা শুরু করছেন। তো তারা কলঙ্কিত করছে গণঅভ্যুত্থানকে, মানে এটা বলে এই মবতন্ত্র কিন্তু কখনো কখনো এমনভাবে ভয়ঙ্করভাবে মানে প্রকাশ পাচ্ছে, এটা চলে গেছে তো যায় নাই, বরঞ্চ সব কিছু স্থবির করে দিচ্ছে, আতঙ্কগ্রস্ত করে দিচ্ছে। এই স্থবিরতার কারণেই কি অসহিষ্ণুতা, যেটা আমি শুরুতে বলছি যে স্থবিরতা, অসহিষ্ণুতা তো অবশ্যই স্থবিরতার কারণে আসবে। ব্যবসা বাণিজ্য, এখন একটা অফিস খোলার আগে সে 7 বার চিন্তা করবে, ব্যবসায় ইনভেস্ট করবে, তাই তো একটা অফিস খুলবে, বসবে, 7 বার চিন্তা করবে আমি বসতে পারবো কিনা, কারণ সে শুনছে তার বন্ধুর অফিসটা দখল হয়ে গেছে, সে শুনছে গ্রামে তার পরিচিত জন একেবারে মব কালচারের নামে অন্য একটা কথা তুলে পিটায় মেরে ফেলেছে। তো এই মবতন্ত্র এটা আগে আপনি যদি ধরে নেন যে আওয়ামী 3টে নির্বাচনে যেসব ঘটনা তারা এককভাবে করত, এটা তাদের দখলে ছিল, তারা যা খুশি তাই করত, বিরোধী দল হলেই মামলা, বিরোধী দল হলেই জেলে, বিরোধী দল, এটা এককভাবে হতো। এখন এটা ছড়িয়ে গেছে এবং যারা এটাকে ঠেকাবে তারাই অংশগ্রহণকারী, আমার বিবেচনায় অংশগ্রহণকারী হয়েছে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় অশ্রদ্ধা, অশ্লীলতা, মানে এমন এমন শব্দ ব্যবহার করছে। রাজনীতিতে কিছু কিছু শব্দ আছে, যেমন একজন শ্রমিক নেতা ছিল ঈশ্বরদীতে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কমিউনিস্ট পার্টির ইয়েতে, সেই বক্তৃতার সময় মাঝে মাঝে মানে সরকারকে বলছে এটা হারামজাদা সরকার। তা হারামজাদা শব্দটা ওই জায়গাটা এমনভাবে মানুষ গ্রহণ করতো যে আরও কিছু সে শুনতে পাবে। আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে যে আপনি মাঝে মাঝে গালি দিলেন, আমরা এখন ছাত্র, তখন বললো দৃষ্টি আকর্ষণের জন্য দুধু, এমন কিছু জিনিস কবিতার মধ্যেও থাকে যে শব্দগুলো নিয়ে পুরো কবিতা তখন তাকে অশ্লীলতা হোক বা এটা না আমি বলি শেষ করে, এটা সে অশ্লীলতা পর্যায়ের গালির পর্যায়ে তো পড়ে না, গালির পাশাপাশি সরকারকে সমালোচনায় একটা শব্দ দিয়ে সে সরকার হারামজাদা সরকার, আইয়ুব খানকে বলছে সে পাকিস্তান আমলে। তো কখনো কখনো আপনি যদি একটা শব্দকে উপস্থাপনার ঢং জানেন তাহলে সেটি আর গালির পর্যায়ে। আপনি বলছেন যে পরিবেশ এবং পরিস্থিতি ওই শব্দটা নানা মাইনে করে। রাইট। অনেক ধন্যবাদ।